তাহলে আজকে আমরা গত ক্লাসের আলোচিত বিষয়সমূহের পরবর্তীতে যে বিষয়গুলো দরকার হবে সেগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা অঙ্কে যাওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমরা আগের আলোচনা থেকে ছোট্ট একটি বিষয় নিয়ে আসি। যেমন ধরো, আমরা কিন্তু দেখেছিলাম গত ক্লাসে যে একটি সরলরেখার সমান্তরাল যদি আরেকটি সরলরেখা হতে হয় তাহলে তার ঢালদ্বয় সমান হওয়া লাগে, তাই না? এটা আমরা দেখেছিলাম। এটা শর্তটাও আমরা জানি। যদি ধরো তোমার একটি সরলরেখার সমীকরণ এমন, আগের মতো একটু বলি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় সরলরেখাটি মনে করো এরকম, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে ঢালদ্বয় সমান হলে। মানে প্রথম সরলরেখার ঢাল কত বলো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে a1 বাই কত বলো? b1। b1 হলো প্রথম সরলরেখার ঢাল। মাইনাসটা আমি এখনো দেই নাই। মাইনাস a1 দেই নাই এটা কেন দেই নাই বলছি। আর দ্বিতীয় সরলরেখার ঢাল কত হবে? a2 বাই b2। তাহলে এখানে একটা মাইনাস দেওয়া দরকার, এখানে একটা মাইনাস দেওয়া দরকার। মাইনাস দুইটা কেটে যাবে, সেই জন্য আমি এখন দেই নাই। বুঝে গেল? কিন্তু সাধারণত এখানে মাইনাস আসবে। তো সমীকরণ আকারে লেখার পরে এই এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। এটা শর্ত। আর এখান থেকে আমরা দেখিয়েছিলাম যে একান্তকরণ করলে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান হয়। এটাও একটা শর্ত। বুঝেছো? অবশ্যই এটা একটা শর্ত। আর কোনাকুনি যদি গুণ করে দাও, এটা হলো আরেকটা শর্ত। দেখো, a1 b2 a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। একই কথা, তুমি এইভাবে চিন্তা করলেও হবে, এইভাবে চিন্তা করলেও হবে, যেভাবে তোমার চিন্তা করতে সুবিধা হয়। একটু দাঁড়ান, লাইটটা অন করে দিই। দেখো, দেখো, দ্বিতীয় যে যে লাইনটি আমি লিখেছি এটাও তোমার শর্ত। এমসিকিউ তো মাঝে মধ্যে যদি দিয়ে দেয় যেন তোমরা লিখতে পারো, মনে থাকবে। আচ্ছা দেখো, আর এখন যদি তোমার লম্ব হয় তাহলে লম্ব হলে কি হবে বলো তো একটু? প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢালের গুণফল কত হবে? -1, তাই না? তাহলে লম্ব হলে আমরা সেই শর্তটা একটু চলো লিখি। a1 বাই b1 প্রথম সরলরেখার ঢাল। মনে করো এখানে একটা মাইনাস থাকবে, আমি বুঝাই। যেরকম মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, এই জন্য আমি দিতে চাইনি। মাইনাস দ্বিতীয় সরলরেখার ঢাল a2 বাই b2, ঢাল তো হবে -1। এখন তুমি মাইনাসে মাইনাসে কি হয়ে গেল বলো? প্লাস হয়ে গেল। তাহলে তুমি যদি এখানে উপরে আর নিচে গুণ করো তাহলে উপরে পাচ্ছ a1 a2, নিচে পাচ্ছ b1 b2 ইকুয়াল টু -1। এখন যদি আর গুণন করে তুমি পক্ষান্তর করে দাও তাহলে পাবে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। এটাও কিন্তু সমান্তরাল মানে লম্ব হওয়ার একটা শর্ত, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। এখন চলো আমরা আর একটা ছোট্ট বিষয় দেখে নেই। সেটা হলো দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি একটি রেখা যায়। ঠিক আছে, একটু উদাহরণ দিয়ে দেখাই, চিত্রের দিকে তাকাও। মনে করো দুটি সরলরেখা, ধরো একটা সরলরেখা এরকম আর একটা সরলরেখা হলো এরকম। দুটি সরলরেখার ছেদবিন্দু ধরো এটা, এটা দিয়ে মনে করো এই যে আমাদের নীল রঙের সরলরেখাটি মনে করো গমন করছে, এই যেটা। তাহলে নীল রঙের সরলরেখাটির সমীকরণ কত? প্রশ্নটা বুঝেছো? দুটি সরলরেখা তোমাকে দিয়ে দেওয়া হবে, এই দুটি ছেদবিন্দু দিয়ে যেই সরলরেখা যাবে সেই সরলরেখার সমীকরণ বের করব আমরা। এখন এটা ছেদবিন্দু দিয়ে সরলরেখা অনেকভাবে যেতে পারে। আমি তো এইভাবে এঁকেছি নীল রঙের, আবার এইভাবেও যেতে পারতো, এইভাবেও যেতে পারতো।
অনেক ভাবে যেতে পারে, একটা বিন্দু দিয়ে তো হাজার হাজার সরলরেখা গমন করতে পারে, তাই না? তো সমীকরণের উপর ভিত্তি করবে যে এটা কোন রেখা হবে। প্রশ্নটা বুঝেছ? তাহলে চলো আমরা একটু এগোই। তো যথারীতি আগের মতোই তুমি মনে করো দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা মনে করো এক নং সরলরেখা। আর দ্বিতীয় সরলরেখা আগের মতোই ধরে নিচ্ছি a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন মনে করো তুমি 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে x1, y1, বুঝেছ? এটা আমরা ধরে নিলাম। দেখো, 1 নং ও 2 নং এর ছেদবিন্দু। আচ্ছা, না এই কনসেপ্ট না, আর একটু সহজে চিন্তা করি আমরা। দেখো, এটা লিখে ফেলি প্রয়োজনে। দেখো, এটা দরকার হবে, পরবর্তীতে হলেও লিখতে হবে, আগে লিখে রাখছি। আমরা ধরে নিচ্ছি এই দুটি সরলরেখার ছেদবিন্দু হচ্ছে x1, y1। এখন তুমি নতুন একটি সরলরেখার সমীকরণ গঠন করো। সেটা কিভাবে গঠন করছি দেখো, একটু লক্ষ্য করো। আমি প্রথমে লিখছি a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই কেটা হচ্ছে ধ্রুবক। বুঝেছ? এখন তুমি একটু বলো তো, এই যে 3 নং রেখা যেটাকে আমি চিহ্নিত করছি, 3 নং কি কোনো সরলরেখার সমীকরণ প্রকাশ করবে? একটু বলো তো, দেখে বলো সবাই। স্যার কে কেন দেওয়া হলো স্যার এটা দিয়েছি, বলছি কেন, এটা কেন বলছি। তুমি আগে শুধু এটা বলো যে 3 নং এটা কি কোনো সরলরেখার সমীকরণ প্রকাশ করবে কি না। করার তো কথা স্যার। হ্যাঁ, আমি একটু দেখাই কিভাবে করে। 3 নংটাই মূল সমীকরণ, এটাকে একটু এগিয়ে নেই তাহলে বুঝবে কিভাবে এটা সমীকরণ প্রকাশ করছে। ধরো এক্স এর সহগ গুলো তুমি একসাথে করো। এক্স এর সহগ কি কি হবে? a1 আর k ইন্টু a2, তাই না? তাহলে এই দুটো একসাথে করো। দেখো, a1 প্লাস k a2 x। আবার দেখো কিভাবে y এর সহগ গুলো একসাথে করো। দেখো, b1 প্লাস k b2 x y, তাই না? আর প্লাস দিয়ে তুমি লিখবা c1 প্লাস k c2 ইকুয়াল টু 0। এখন তুমি তাকাও, দেখো লাস্ট যে লাইনটি আমি লিখলাম এটি কিন্তু সরলরেখার আদর্শ সমীকরণের মতোই, তাই না? কারণ কি, এই যেগুলো তো ধ্রুবক, a1 প্লাস k a2, এই যে b1 প্লাস k b2, c1 প্লাস k c2, এগুলো তো সবগুলো ধ্রুবক। আর এইখানেও তো এগুলো ধ্রুবক। 1 নং দিকে তাকাও, a1 b1 c1 এগুলো তো ধ্রুবক। তার মানে এটা কি ঠিক সরলরেখার মতো আচরণ করছে না? তাহলে এই 3 নং রেখা একটা সরল রেখা, এটা আমরা নিশ্চিত হলাম। এখন প্রশ্ন হলো, এই 3 নং রেখা কি x1 y1 বিন্দুতে স্যাটিসফাইড হবে কিনা, এইটা আমি এখন জানতে চাই। ভালো করে বোঝো, আমি একটু ডান পাশে দেখাই। যেহেতু 1 নং ও 2 নং এর ছেদবিন্দু এই যে x1, y1, তার মানে 1 নং এবং 2 নং এই দুইটি সরল রেখা x1 y1 বিন্দু দিয়ে গমন করবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো, আমি যদি 1 নং এ x1 y1 বসাই, মান পাবো a1 x1 b1 y1 প্লাস c1 ইকুয়াল টু 0। আবার 2 নং এ যদি x1 y1 বসাই, মান পাবো a2 x2 b2 y2, না x1 y1 হবে, এখানে ভুল লিখেছি, এগুলো সব 1 হবে। x1 y1 তো ছেদবিন্দু। দেখো, a2 x1 b2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0।
এটা তো সত্যি হবে। এখন তুমি এই মানটা আর এই মানটা নিয়ে বসাও এই যে সমীকরণে, দেখো এই যে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণে তুমি x1 y1 বসিয়ে দেখো স্যাটিসফাইড করে কিনা। লেখো এখানে 3 নং থেকে পাই। তুমি এই 3 নং এ x1 y1 বিন্দুটি স্থাপন করো, তাহলে x এর জায়গায় বসাবো আমরা x1, তাহলে a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 প্লাস k ইনটু দেখো a2 x1 প্লাস b2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এই 3 নং সমীকরণে যখন আমরা x1 y1 বিন্দুটা বসালাম, দেখো এই অংশটুকুর মান হয়ে যায় 0, এই যে একটু আগে বের করে রেখেছি, এই অংশটুকুর মানও হয় 0। তার মানে ডান পক্ষ মিলে যাচ্ছে, তাই না? মিলছে? x1 y1 বিন্দু দিকে ডান পক্ষ মিলছে না? এটাই পাবে, না লিখে এইভাবে লিখে উত্তম। 3 এর বাম পক্ষ সংক্ষেপে লিখলাম। তোমাদের কনফিউশন আছে মনে হচ্ছে, প্রশ্ন করো কনফিউশন থাকলে। প্রশ্ন করো, কার কোথায় কনফিউশন? স্যার কে এর ব্যাপারটাতে স্যার কনফিউশন। হ্যাঁ, বুঝি নেই প্রশ্নটা। স্যার কে এর এই ব্যাপারটাতে কনফিউশন কেন? ওইটা আসছে, ওইটা একটু পরে আসছে। আমি শুধু এতটুকু বোঝাতে চাইলাম 3 নং সমীকরণ x1 y1 বিন্দু দিয়ে স্যাটিসফাই করে কিনা, আমি এটা শুধু দেখতে চাচ্ছি। স্যাটিসফাই করবে বলো তো? করলো তো স্যার স্যার, করবে। কিন্তু আপনি স্যার বুঝলেন কি ওই সমীকরণটা স্যাটিসফাই করবে স্যার কে দিয়ে? এই যে না, এই যে দেখো আমি তো মান বসালাম, কে এর কথা বলছি না, আমি শুধু বলছি x1 y1 বিন্দু দিয়ে এই 3 নং সমীকরণ স্যাটিসফাইড করে কিনা, এটা শুধু আমি বলতে চাইলাম। বুঝেছো? স্যাটিসফাই করে, বাম পক্ষ ডান পক্ষ মিলে x1 y1 বিন্দু বসালে বাম পক্ষে যদি আমি x1 y1 বিন্দু বসাই দেই ডান পক্ষ পাওয়া যায়। তার মানে 3 নং একটা সরল রেখাও প্রকাশ করছে এবং 3 নং সরল রেখাটি x1 y1 বিন্দু দিয়েও গমন করছে। তার মানে তুমি কি বুঝতে পারলা? 1 নং এবং 2 নং এর ছেদবিন্দু এই যে x1 y1, এই x1 y1 বিন্দু দিয়ে 3 নং রেখা গমন করছে, তাই না? তাহলে 1 নং এবং 2 নং এর ছেদবিন্দু সরল রেখার সমীকরণ হবে এই যে এরকম 3 নং রেখাটা। এখন কে কেন দিলাম এটা বলি। তুমি সবসময় মনে রাখবা সরল রেখার যে বৈশিষ্ট্য, সেখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত থাকা লাগে? 1, তাই না? এটা আমরা জানি। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি 1 রাখতে হয়, তুমি সবসময় দেখো এই দুইটা সরল রেখা যদি আমি গুণ করতাম, কোনোভাবেই চলকের সর্বোচ্চ পাওয়ার 1 থাকতো না। থাকতো? থাকতো না। যদি যোগ বা বিয়োগ করি, দুইটি সরল রেখা যদি যোগ অথবা বিয়োগ করি, তখনই কেবল চলক দ্বয়ের পাওয়ার 1 থাকে। দেখেছো? এই যে আমি দেখিয়েছি পরের লাইনে ক্যালকুলেশন করে দেখো, চলকের পাওয়ার 1ই থাকছে। তার মানে আমি যদি এই দুইটি সরল রেখা দিয়ে অপর একটি কম্বাইন্ড করে অপর একটি সরল রেখা তৈরি করতে চাই, তাহলে সহজ বুদ্ধি হলো যোগ বা বিয়োগ করা। আর এখানে কে দিয়ে রেখেছি এই জন্য এই কে এর মানটা তোমার +1 হইতে পারে, -1 হইতে পারে। -1 হলে তুমি বাবা বিয়োগ হচ্ছে, +1 হলে যোগ হচ্ছে, +2 +3 -2 -3 ও হতে পারে। এই জন্য একটা ধ্রুবক আমরা রেখে দিয়েছি। বুঝতে পারলাম? জি স্যার। কেন এটা কে দিয়েছি বুঝছো এবার? যোগ বিয়োগ না করে দুইটি সরল রেখা দিয়ে তুমি একটি সরল রেখা তৈরি করতে পারবে না, গুণ করে সম্ভব নয়। ঠিক আছে? তো এই দুটি সরল রেখার ছেদবিন্দু দিয়ে গমন করবে কোন রেখাটা? এই যে এরকম। তাহলে সংক্ষেপে মনে রাখার উপায় কি? প্রথমে যে কোন একটা রেখা লিখবা, এই যে সংক্ষেপে মনে রাখার উপায়, এই যে একটি রেখা লিখবা প্রথমে, মানে একটি রেখার সমীকরণ আর কি, একটি রেখা প্লাস কে ইনটু অপর রেখা শেষ ইকুয়াল টু, যেটা হলো সংক্ষেপ উপায়। মনে রাখবা একটি রেখার সমীকরণ প্লাস কে ইনটু অপর রেখার সমীকরণ ইকুয়াল টু 0। তুমি যদি এটা দিয়ে সমীকরণ গঠন করো, তখনই ওই দুটি বিন্দু ওই দুটি যে রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। এটা সমস্যা আছে কারো বুঝতে? প্রশ্ন করো সমস্যা থাকলে, বলো। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। দেখো, তিনটি রেখা সমবিন্দু হওয়া শর্ত, তিনটি রেখা একটা বিন্দু দিয়ে যাবে, শর্তটা কি হবে তাহলে? দেখো,
লাবিব এসেছে ক্লাসে? না স্যার নাই লাবিব। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় একটু বলি। তোমাদের ধরো হয় জুমে ক্লাস নিলে কি হয়, রেকর্ড করলে এগুলো খন্ড হয়ে যায়। তো মিটে ক্লাস করলে মনে হয় একসাথে থাকবে আর কি। 40 মিনিট পরে ব্রেকআউট হয়ে যায় তো। আর বোর্ডে ক্লাস নেব হয়তো, আমি যে পিডিএফটার জন্য শুধু নিচ্ছি না এখন, আমি বোর্ডে হয়তো ক্লাস নেব সামনে। আচ্ছা দেখো, 3টি রেখা সমবিন্দু হওয়া শর্ত। 3টি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। সমবিন্দু হওয়ার শর্ত, এটা ভালো করে বুঝে রাখো। তাহলে তুমি 3টি রেখা প্রথমে লিখে ফেলো আগের মতো করে, ঠিক। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা রেখা। a2x b2y c2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। তিনটাকে তিনটা সমীকরণ দিয়ে রাখো। ওকে, এখন আমরা মনে করলাম, দেখো এই 1 2 3 এই 3টি রেখায় x1 y1 বিন্দু দিয়ে গমন করে, আমরা ধরে নিলাম। এই যে লিখো ধরি। আচ্ছা, এইভাবে না করে আরেকটু সহজে করতে পারি। আমরা প্রথমে একটা কাজ করি, চলো 1 নং আর 2 নং এর ছেদবিন্দু বের করি। ঠিক আছে, 3টি রেখা আমরা ধরে নিলাম, একটা বিন্দু দিয়ে যাবে। প্রথমে ছেদবিন্দুটা বের করি। 1 নং আর 2 নং এর ছেদবিন্দু যা হবে, ওই বিন্দু দিয়ে কি 3 নং গমন করবে না যদি সমবিন্দু হয়? একটু বলো তো। হ্যাঁ, তাহলে আমরা 1 নং এর 2 নং এর ছেদবিন্দু বের করি। চলো দেখো, 1 নং ও 2 নং এ বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্র গুণন করে পাই। বজ্র গুণন করো, তাহলে কিভাবে পাচ্ছি আমরা? দেখো, বজ্র গুণনের নিয়ম আশা করি সবার মনে আছে। আমি একটু লাইনগুলো আগে কে নেই। প্রথমে থাকে এক্স এর সহগটা বাদ দেওয়া লাগে যখন আমরা এখানে এক্স লিখি, তাই না? এক্স লিখলে এক্স এর সহগ বাদ দিয়ে তুমি কি লিখবা? b1 c2 মাইনাস b2 c1 লিখলাম। এরপর ওয়াই, তাহলে কি হবে এবার বলো তো? a2 c1, তাই না? বা c1 a2 মাইনাস c2 a1, ঠিক আছে। আর সর্বশেষে 1 বাই কি হবে এখানে? a1 b2 মাইনাস a2 b1। বুঝেছো সবাই? জি স্যার বুঝছি। তাহলে এইখান থেকে এক্স এর মানটা আমরা কত পাবো একটু বলো। এক্স ইকুয়াল টু, আমরা যদি প্রথম ভগ্নাংশ আর তৃতীয় ভগ্নাংশ সমান ধরি, তাহলে এক্স এর মানটা পেয়ে যাবে এরকম, দেখো b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1। এটা হলো এক্স এর মান। আর ওয়াই এর মান পাবো আমরা, দেখো a2 c1 মাইনাস a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1, এটা পেলাম। তার মানে 1 নং আর 2 নং এর ছেদবিন্দু হচ্ছে এই যে এই মানগুলো। বুঝেছি? যদি 3টি রেখা সমবিন্দু হতে হয়, তাহলে এই বিন্দু দিয়েও কিন্তু 3 নং রেখা গমন করবে। কথা কি ঠিক? হ্যাঁ। তাহলে আমরা এবার 3 নং এ এই বিন্দুটা বসাতে চাই। বুঝতে পারলাম? 3 নং এ এই বিন্দুটা আমরা চলো বসাই। লেখো তাহলে 3 নং এ এক্স এর মান এটা বসাও, ওয়াই এর মান এটা বসাও। তাহলে কি পাচ্ছি আমরা? হ্যাঁ, a3 দিয়ে উপরের অংশটা গুণ হয়ে যাচ্ছে। দেখো a3x, এই যে এখানে লিখে দিলাম a3, উপরের গুণ করে দাও b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1 প্লাস এরপরে b3 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে হবে b3 ইন্টু a2 c1 মাইনাস a1 c2
বাই a1 b2 মাইনাস a2 b1 আর সর্বশেষ প্লাস c3 তুমি লিখে দাও এখানে যেমন আছে, এটা সত্যি হবে। এবার তুমি লসাগু করে আর গুণন করো, প্রথমে লসাগু পরে আর গুণন, অথবা উভয় পক্ষকে তুমি এই যে a1 b2 মাইনাস a2 b1 দিয়ে গুণ করো, তাহলে একবারে পরের লাইনে দেখো কি পাচ্ছি আমরা, পরের লাইনে পাচ্ছি আমরা এখানে a3 b1 c2 মাইনাস b2 c1 প্লাস b3 ইন্টু a2 c1 মাইনাস a1 c2 প্লাস c3 ইন্টু a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন জি। এই সর্বশেষ লাইনটাকে আমরা যদি নির্ণায়কের সাহায্যে প্রকাশ করি তাহলে লাইনটি কেমন দাঁড়াবে দেখো, লাইনটি দাঁড়াবে এই যে এরকম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 ইকুয়াল টু 0। তুমি দেখো তো, এবার তুমি যদি তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করো ঠিক এরকম একটা মান পাবে। তাকিয়ে দেখো, তুমি যখন a3 সাপেক্ষে বিস্তার করবা, সারি কলাম বাদ দাও, দেখো b1 c2 মাইনাস b2 c1 পেয়েছো। এরপরে যখন তুমি b3 সাপেক্ষে বিস্তার করবে, এখানে একটা মাইনাস আসার কথা সাধারণত, তুমি যদি এই মাইনাসটা কমন নাও তাহলে কিন্তু ওইটা হয়ে যাবে। তুমি কমন নিয়ে দেখো, এইটাই আসবে তোমার, এক্স্যাক্টলি এইটাই আসবে, a1 c2 a2 c1। বুঝেছো সবাই? স্যার এইটা কি স্যার সমবিন্দু হওয়ার শর্ত? হ্যাঁ, আমি লাস্ট যেটা লিখলাম সেটাই হলো সমবিন্দু হওয়ার শর্ত। তুমি এইটা নিশ্চিত হও যে এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, এইটাকে নিশ্চিত হও, কারণ আমরা এই যে শেষ কলা শেষ সারি সাপেক্ষে বিস্তার করলে এরকম একটা ফলাফল পাবো। তার মানে এই লাইনটাকে আমরা নির্ণায়কের সাথে প্রকাশ করতে পারি। তাহলে সহজে মনে রাখবা কি, যে তিনটা সমীকরণ দেওয়া থাকবে, এক্স এর সহগগুলি, ওয়াই এর সহগগুলি আর জেড এর সহগগুলি মানে ধ্রুবক পদগুলি একসাথে রেখে নির্ণায়ক বানালে তার মান 0 হয়। যদি 0 হয় তাহলে রেখা তিনটি সমবিন্দু হবে। মনে থাকবে শর্তটা? জি স্যার। আচ্ছা, আর তো ওই যে বলেছিল স্যার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন, ওই যে লম্ব হয়ে গেলে কেন এমন হয়, সমীকরণটা এক্সচেঞ্জ হয়ে যায় কেন, সেটা কিন্তু সেকেন্ড সেশনে বুঝিয়েছিলাম। স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার। হ্যাঁ, সেকেন্ড সেশনে আমি এটা সুন্দর করে বুঝিয়েছিলাম। তুমি তোমার প্রয়োজন হলে এই রেকর্ড শেষ হোক, পরের সেশনটা আমাদের বলো, আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। আচ্ছা, এবার চলো আমরা কিছু অঙ্ক দেখে ফেলি ঝটপট। দেখো এই যে 3.7, তোমাদের বইয়ে হয়তো 3.6 থাকবে এখানে। ওকে ফাইন, দেখো তো কি বলা হচ্ছে 1 নঙে, নিচের রেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। পারবে না? tan থিটা ইকুয়াল টু কি ছিল মনে আছে? সূক্ষ্ম কোণ বলে প্লাস নেব, জি স্যার। m1 মাইনাস m2 বাই 1 মাইনাস 1 প্লাস m1 m2। এইটা দিয়েও হবে, অথবা আরো সহজে চিন্তা করা যায়। কিভাবে চিন্তা করা যায়? থিটা ইকুয়াল টু tan ইনভার্স বড় ঢাল মাইনাস ছোট ঢাল সূক্ষ্ম কোণের জন্য। থিটা ইকুয়াল টু tan ইনভার্স ছোট ঢাল মাইনাস বড় ঢাল স্থূল কোণের জন্য। মনে থাকবে? ওইভাবেও হবে, তবে তোমাদের সকল বইগুলিতে সাধারণত করা হলো যে সূত্র দিয়ে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। পারবা না? আগে ঢালগুলি খুঁজে বার করে নিবা, দ্যাটস ইট। আচ্ছা, 1 নং আমরা পেলাম। এবার 2 নং এর দিকে তাকাও, কে এর মান কত হলে রেখা দুটি সমান্তরাল হবে? সমান্তরাল হওয়ার শর্ত কি? একটু আগে বললাম দুইটার ঢাল সমান হবে। না, ঢাল সমান হবে সেটাও বলতে পারো, অথবা একটু আগে লিখে দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট আমি, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। মনে আছে? ওইটাই তো ঢাল সমান হলেই আমরা এই শর্তটা পাই, ঢাল সমান হলে এটা পাই। তখন ওখান থেকে আমরা তুমি সরাসরি লিখে দিবা, এখানে a1 b1 c1 তো তুমি বের করতেই পারছো, কে এর মানটা পাবে না অনায়াসে। জি স্যার। ওকে, একই কথা 3 নম্বরের জন্য, তুমি ঢাল দুইটা গুণ করবা, -1 লিখবা, -1 লিখলে কে এর মান ওখান থেকে চলে আসবে। আর এগুলো আমি খুব বেশি যাচ্ছি না, 4 এর 2 নম্বরে চলে যাচ্ছি সরাসরি।
মূলবিন্দু এবং এত এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা তুমি দুই ভাবে করতে পারো। কিভাবে দুই ভাবে আমি একটু বুঝিয়ে বলি। তুমি মনে রাখো, এই যে দুটি সরলরেখা দেওয়া আছে, এই দুটো সরলরেখা তুমি যদি ছেদবিন্দু বার করতে পারো বজ্র গুণন করে, তাহলে একটা বিন্দু পাবে, তাই না? একটা বিন্দু পাবে। তাহলে মূল বিন্দু দিয়েও যাবে এবং এটা ছেদবিন্দু দিয়েও যাবে, দুইটা বিন্দু পাবে। এই দুইটা বিন্দু দিয়ে গমন করে একটা রেখা তুমি বের করতে পারবে না? পারবে তো আশা করি, নাকি? জি স্যার। এইটা একটা বুদ্ধি, জি স্যার। অবশ্যই এইভাবে হবে। আর একটা বুদ্ধি আছে, সেটা কি? তুমি প্রথমে একটা কাজ করো, তুমি এই দুইটার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করে ফেলো। কিরকম হবে? একটা সরলরেখা লিখবা প্লাস কে দিয়ে আর একটা সরলরেখা লিখবা, নাকি? ইকুয়াল টু 0। আমি একটু আগে দেখিয়েছি না দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হয়, বুঝেছো? তবে মাইনাস যে প্লাস ওয়ানটাকে মাইনাস করে রাখবা, ডান পাশে 0 রাখতে হবে। তাহলে প্রথমত তুমি একটা কাজ করবা, এই দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা রেখার সমীকরণ তুমি লিখে ফেললা। তো ওখানে শুধু কে এর মানটা তোমার বাকি থাকবে। কে এর মানটা বের করবে কিভাবে? এই যে মূল বিন্দু দিয়ে যাবে ওই সরলরেখাটা, এক্স এর মান ওয়াই এর মান 0 বসালে তুমি কে এর মান পেয়ে যাবে। তাহলে ওইটাই তোমার অ্যান্সার, কে এর মান বসালে। বুঝেছো আমার কথা? জি স্যার বুঝতে পারছি। দুই ভাবে করতে পারবা, যার যেভাবে সুবিধা মনে হয়। আচ্ছা, এরপরে আসো 5-এ আমাদের যেহেতু কোনো সালে আসে না, এখানে আমরা যাচ্ছি না, পরের অংশে চলে যাচ্ছি আমরা। যেগুলো সালে আসে সেগুলো শুধু লক্ষ্য করো, আর কারো ইচ্ছা হলে যেগুলো সালে আসেনি করতে পারো প্র্যাকটিসের জন্য। 7-এর 1 দেখো কি বলেছে, এত বিন্দু দিয়ে গমন করে এবং এত রেখার উপর লম্ব। একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো, যখনই আমরা একটা রেখার সমান্তরাল রেখা গঠন করি অথবা একটি রেখার লম্ব রেখা গঠন করি, তখন কিন্তু একটা ধ্রুবক চেঞ্জ হয়, মনে আছে সবার? কে বসাই c1 এর জায়গায় একটা নতুন ধ্রুবক নিয়ে আসি, তাই না? তাহলে ওই ধ্রুবকটার মান বের করতে পারলেই কিন্তু রেখাটা পাওয়া যায়। মূলত ওই ধ্রুবকটার মান বের করার জন্য একটা শর্ত দিয়ে দিবে, এটা সবসময় মনে রাখবে। যেমন 7-এর 1 নং শর্তটা দেওয়া আছে, রেখাটি 2-3 বিন্দুগামী হবে। ওকে, তাহলে একটা অঙ্ক দেখাই এখান থেকে। যেমন তোমাকে 7-এর 1 সমীকরণটা একটু বলবা, 2x - 3y - 7 চিন্তা করি আমরা একবার, এত ঝামেলায় না গিয়ে। 7-এর 1 দেখো, 2x - 3y - 7। দেখো এটা হলো এক্সারসাইজ 3.5, তাই না? 6 নাকি 3.6 হবে এটা। লিখো, প্রদত্ত রেখা বা দেওয়া আছে লিখলেও চলবে, প্রদত্ত রেখার সমীকরণ 3x, সমীকরণটা একটু বলবে আমাকে। 2x - 3y - 7। দেখো 2x - 3y - 7 = 0। তাহলে এই রেখার উপর লম্ব রেখা গঠন করতে হবে। তাহলে এবার লিখো, তুমি যে ধরি 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ। সমীকরণটা তাহলে কি কি চেঞ্জ হবে বলতে পারো? x এর সহগ আর y এর সহগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 3x হয়ে যাবে, এখানে 2y হয়ে যাবে, এবং দুটি পদের মধ্যে যে কোনো একটি পদের চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা ধরলাম 3y টা, এখানে y এর পদটা ছিল নেগেটিভ, এখানে আমরা পজিটিভ বানিয়ে দিলাম, আর কিছুই না। আর সর্বশেষ একটা ধ্রুবক চেঞ্জ করবা, =0। বুঝেছো সবাই? জি স্যার। তাহলে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, এই যে এটা। কিন্তু প্রশ্নে বলা আছে এই 2 নং রেখাটা 2-3 বিন্দুগামী হবে। এই শর্তটা দিয়েছে কেন? যে কে এর মান যে তুমি জানো না, এই জন্য। লিখো 2 নং রেখা 2 নং 2-3 বিন্দুগামী। বলো কারো কোনো প্রশ্ন থাকলে। সুতরাং এখানে -2 বসো, মানে 2 বসো, তাহলে পাবে 6 মাইনাস, দেখো এখানেও 6 পাচ্ছি আমরা, তাই না? প্লাস কে = 0। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কে এর মান পাচ্ছি 0।
তাহলে 2 নং থেকে তুমি কি পাবা? কে এর মান বসিয়ে দিলে 2x প্লাস 3y ইকুয়াল টু 0। এইটাই হলো নির্ণয় সমীকরণ। বুঝেছ? এটা মূল বিন্দু তুমি একটা রেখার সমীকরণ হবে। ও আচ্ছা আচ্ছা, আমি ভুল লিখেছি না, আমি উপরটা দেখে লিখেছি। হ্যাঁ, এইটা হবে। এইখানে মান বসাবো আমরা 2 নং এ। 2 নং এ আমরা মানটা বসাচ্ছি, দেখো এইটা হবে মূল সমীকরণ। 3x প্লাস 2y প্লাস k, যেটা 3x প্লাস 2y ইকুয়াল টু 0, কে এর মান 0। বুঝেছো সবাই? जी सर। আচ্ছা, যদি তোমাকে প্রশ্নটা এমন না করে বলতো 1 নং রেখার সমান্তরাল রেখা গঠন করো যা 2 - 3 বিন্দুগামী, কি করতে তুমি? কি করতে তোমরা বলো? এইভাবে আগাইতাম স্যার, ওই ক্ষেত্রে সমীকরণটি একটু অন্যরকম হইতো, কে এর একই মান জিনিস, বের একই, করতাম। শুধু লিখতাম এত এর সমান্তরাল রেখা। এখানে এই যে 2x - 3y থাকতো, প্লাস কে দিতাম, তাই না? 2x - 3y ঠিকই থাকতো, প্লাস কে দিতাম। সহগ চেঞ্জ হবে না, চিহ্ন চেঞ্জ হবে না, হুবহু ঠিক থাকবে, এই অংশটুকু ঠিক থাকবে, শুধু কে দিব, বাকি অংশটা আমরা লিখে দেব। বুঝেছি? পারবো না? চলো আবার পরের অঙ্কে চলে যাই, আমরা একটু দেখি। পারবো স্যার। হ্যাঁ, এরপরে দেখো 7-এর 2 ও একই, 7-এর 3 ও একই অঙ্ক, 4 ও একই, কোনো সমস্যা নাই, সহজ আছে এই অনুশীলনীটা। 8 নম্বরে দেখো, 8 নম্বর সালে আসে না, দরকার নেই এত কিছু দেখার। 9 নম্বর দেখো, এই যে এত রেখা তো ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ রেখার সমীকরণ বের করো। তাহলে তুমি কিভাবে চিন্তা করবা? এটা দুই ভাবে চিন্তা করা যায়। আবার আগের মতো বলি, প্রথম সহজ চিন্তা, তুমি এই দুইটার ছেদবিন্দু বের করে ফেলো, এই দুইটার ছেদবিন্দু বের করে ফেলো বজ্র গুণন করে। পারবে? একটা বিন্দু পেলে, মনে করো কথার কথা, ধরো এই দুইটার ছেদবিন্দু হলো 2,5, মনে করো তুমি, ঠিক আছে? 2,5, তাহলে আমরা এমন একটা রেখা সমীকরণ বের করব যা 2,5 বিন্দু দিয়ে যাবে এবং যার ঢাল কত হবে 1045 ডিগ্রি। এম এর মান 1045 হবে, তাই না? যেহেতু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এম এর মান কত হলো 1, তাই না? তাহলে তুমি ঢাল জানো, একটা বিন্দু দিয়ে যাবে সেটাও জানো, রেখাটার সমীকরণ বের করতে পারবে না? বলো তো। জি স্যার। পারবো স্যার। স্যার আচ্ছা, এখানে দুইটা অ্যানসার কেন স্যার? দুইটা এটাই স্যার। হ্যাঁ, ওই তো বললাম, তোমার মান হয়তো দুইটাই আসতে পারে, দুইটা মান আসবে, আমি দেখাচ্ছি পরে একটু বলছি। দেখো এখানে কেন মানগুলো একটু চেঞ্জ হয়। এখন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা দুই ভাবে ক্রিয়েট করতে পারে। একটা হলো তোমার, যদি তোমার রেখাটা প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে একরকম হবে, আর যদি রেখাটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে করে, তাহলে আরেক রকম হবে। আমি বলছি। আর দ্বিতীয় পদ্ধতিটা একটু বলে নেই, আরেকটা পদ্ধতি আছে। তুমি প্রথমে একটা কাজ করবা। কাজটা কি? তুমি এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা রেখা গঠন করে ফেলো, রেখায় গঠন করে ফেলো, ছেদবিন্দু বের না করে। বুঝতে পারলাম? তাহলে রেখাটা কেমন হবে? প্রথম সমীকরণ লিখবা প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ লিখবা। পারবা না? পারবা তো? দুটির ছেদবিন্দুতে যেমন একটা রেখা গঠন করবা, जी গঠন করে ওই রেখাটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা। ওই যে এক্স এর সহগগুলা একসাথে করে, ওয়াই এর সহগগুলা একসাথে করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা। বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে ওই সরলরেখার ঢাল তুমি পাইবা না? বলো তো। জি স্যার। ওই সরলরেখার যে ঢাল তুমি পাইলা, ওই ঢালটা কত হবে বলো তো? 1045 হবে। ওখান থেকে তুমি কে এর মান পেয়ে যাইবা। বুঝতে পারছি? কে এর মানটা বসালেই অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা, আমি দেখছি, তোমরা একটু চেষ্টা করো, না পারলে দুইটা কেন আসার পরে আমি দেখছি, আমি কিছু অঙ্ক বলে ফেলি, আর সময় কম, রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় রেকর্ড যেতে চাচ্ছি না। সব থেকে ভালো হয় স্যার অঙ্কগুলো আমাদের প্র্যাকটিসে দিতে টাইম এই দেন, জন্যই তারপর সমস্যা থাকলে সবগুলো আমি দিচ্ছি না, সবগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা নিজেরা। যেগুলো বলে দিচ্ছি 10 নম্বরে দেখবা এবি রেখার সমীকরণ আছে, এসি রেখার সমীকরণ আছে, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি রেখার উপর লম্ব বের করতে পারবা না? তুমি প্রথমে এবিউএসি তাকাও, এবিউএসির মধ্যে কি কমন বলো? এ বিন্দুটা কমন,
তাহলে বিন্দুটা কি এ বি ও এসি এর ছেদবিন্দু। তুমি প্রথমে ছেদবিন্দু বের করে ফেলতে পারো। বুঝতে পারছি? ছেদবিন্দু বের করে ফেলতে পারো।